গত ভিডিওতে আমরা মেমব্রেন পোটেনশিয়াল এর মধ্যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল নিয়ে আলোচনা করছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল নিয়ে, এবং আমরা এটা বলছিলাম যে অ্যাকচুয়ালি অ্যাকশন পোটেনশিয়াল জিনিসটা হচ্ছে আমরা কিসের ক্ষেত্রে কনসিডার করি, যে সকল এক্সাইটেটরি টিস্যু আছে, যেমন হচ্ছে নার্ভাস টিস্যু অথবা হচ্ছে আমরা বলছিলাম যে মাসকুলার টিস্যু। তো মাসকুলার টিস্যুর মধ্যে আবার মানে স্মুথ মাসেল, স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, এগুলো তো পড়বেই। যাই হোক, তো আমরা মেইনলি এই ভিডিওর মাধ্যমে আমরা দেখার ট্রাই করব যে নার্ভাস টিস্যু যেগুলা এর কম্পোনেন্ট হচ্ছে মানে নিউরনস, তো এগুলার মধ্যে অ্যাকচুয়ালি কীভাবে এই অ্যাকশন পোটেনশিয়ালটা ক্রিয়েট হয়। তো অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট হইতে হইলে যে জিনিসগুলো থাকা লাগে সেটা হচ্ছে এই টিস্যু বা এই যে সেলগুলা, এই সেলগুলোর মধ্যে হচ্ছে সোডিয়াম মানে ভোল্টেজ গেটেড, কি বললাম যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, তারপরে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল, এই জিনিসপাতিগুলা যেই সেলে থাকবে সেই সেলগুলাই মেনলি হচ্ছে গিয়ে আমাদের এই অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করে। কারণ এই ভোল্টেজ গেটেড জিনিসপাতি থাকা ছাড়া কিন্তু এটা ক্রিয়েট করতে পারবে না। এটার রোল কি, কেমনে এটা ক্রিয়েট করে সেটা আমরা জানবো, এবং জিনিসটাই বাকি। আচ্ছা, আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা নার্ভ ইন্ডিংস। তো আমরা গত ভিডিওর ধারণা অনুযায়ী জানি যে আমরা ফার্স্টে বলছিলাম যে সোডিয়াম পটাশিয়াম যে পাম্প থাকে, সেই সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে যে ঘটনাগুলো ঘটে, যে 3টা সোডিয়াম বাইরে আসে, 2টা পটাশিয়াম ভিতরে যায়, এবং এটার মাধ্যমে ভিতরে একটা নেগেটিভ অবস্থা ক্রিয়েট হয়। পাশাপাশি আমরা আরও বলছিলাম যে এখানে পটাশিয়াম লিকি চ্যানেল থাকে। পটাশিয়াম লিকি চ্যানেলের মাধ্যমে অনেক পটাশিয়াম মানে যেখানে বেশি থাকে, অর্থাৎ ভিতরে পটাশিয়াম যেহেতু বেশি, তাহলে বাহিরে বেশি পটাশিয়াম লিকেজ হয়ে চলে আসবে পটাশিয়াম লিকি চ্যানেলের মাধ্যমে, এবং এর ফলে হচ্ছে গিয়ে কী হবে, যে বাহিরে বেশি পটাশিয়াম যেহেতু চলে আসতেছে, ভিতরে আরও বেশি নেগেটিভ হবে, এবং এর ফলে কিন্তু আলটিমেটলি এখানে একটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ক্রিয়েট হয়, একটা রেস্টিং অবস্থায় একটা টিস্যুতে। সো আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে একটা মানে লার্জ নার্ভ ফাইবার, তাহলে বলছিলাম যে এখানে হচ্ছে -90 মিলিভোল্ট এরকম একটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থাকে। যদি এটা একটা নিউরন মানে যদি জাস্ট নিউরন হয় তাহলে সেটা -70 মিলিভোল্ট হয়, ঠিক আছে, মানে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তো এই যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের যদি সাডেন চেঞ্জ হয়, মানে হুট করে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের সাডেন চেঞ্জ হলো, আমি ধরলাম যে -90 থেকে -65 মিলিভোল্ট হয়ে গেছে, অথবা আমি ধরলাম এই যে নিউরনের ক্ষেত্রে -70 থেকে -55 মিলিভোল্ট হয়ে গেছে, যে এই যে কী হইলো, যে নেগেটিভ থেকে এটা পজিটিভের দিকে মুভ করতেছে। কারণ কি, -90 মিলিভোল্ট থেকে -65 যদি হয়ে যায়, এটা মানে কি, এটা মোর পজিটিভ হচ্ছে, ঠিক আছে, কম নেগেটিভ হচ্ছে, মানে মোর পজিটিভ হচ্ছে। ঠিক একইভাবে -70 থেকে যখন -55 হয়েছে তখন সেটা কিন্তু মোর পজিটিভ হচ্ছে। সো এই যে একটা শিফট, যে মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে বা পোলারাইজেশন থেকে ডিপোলারাইজেশনের দিকে, মানে নেগেটিভ থেকে একটু পজিটিভের দিকে কি আমরা বলি হচ্ছে ডিপোলারাইজেশনের দিকে যাচ্ছে। সো এই যে ঝোঁকটা, এবং এটা র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হওয়ার যে এটা কি আমরা বলি হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল, যে র্যাপিড চেঞ্জ ইন দ্য মেমব্রেন পোটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তবে এখানে কথা আছে যে এখানে -65 যদি হইলো তাহলে কি হয়, -65 হওয়া মানে হচ্ছে এটা অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করবে। মানে এটা এমন একটা পোটেনশিয়াল, -65কে আমি এমন একটা পোটেনশিয়াল বলতেছি যেটাকে আমরা বলতেছি থ্রেশহোল্ড পোটেনশিয়াল, থ্রেশহোল্ড পোটেনশিয়াল, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা যদি নিউরনের কথা বলি, এটা লার্জ নার্ভ ফাইবারের ক্ষেত্রে, নিউরনের ক্ষেত্রে -55 আমি ধরলাম থ্রেশহোল্ড পোটেনশিয়াল। তো এই থ্রেশহোল্ড পোটেনশিয়াল হচ্ছে এমন একটা পোটেনশিয়াল, যেই পোটেনশিয়ালটাতে যদি একবার আসে তাইলে অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট হবে, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, সো -65 হইলে হুট করে এটা মানে ডাইরেক্টলি ডিপোলারাইজেশন করবে, আর ডিপোলারাইজেশন মানে হচ্ছে -65 থেকে এটা পজিটিভ করতে 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 এক পর্যায়ে 0-তে নিয়ে গেছে, মানে ব্যাপারটা হচ্ছে 0 মিলিভোল্ট হয়ে গেছে, ঠিক আছে। এবং 0 মিলিভোল্ট থেকে এটা পরবর্তীতে আবার রিপোলারাইজেশন করবে। রিপোলারাইজেশন মানে এটা আবার পরবর্তীতে হচ্ছে নেগেটিভ হইতে থাকবে, এবং নেগেটিভ হইতে 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 এটা আবার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে চলে আসবে। সো এই যে একটা শিফটের কথা আমি বললাম, যে ফার্স্টে ডিপোলারাইজেশন হইলো মানে পজিটিভ হয়ে গেল, তারপরে আবার সেটা নেগেটিভের দিকেই চলে আসলো, এবং আলটিমেটলি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যে -90 ছিল বা -60 বা -70 ছিল, সো এগুলার দিকে আবার চলে আসতেছে। সো এই যে ফার্স্টে ডিপোলারাইজেশন পরে রিপোলারাইজেশন, এই দুইটাকে একসাথে আমরা বলি হচ্ছে কি বলি, অ্যাকশন পোটেনশিয়াল। সো আমরা মেইনলি যে জিনিসটা এখান থেকে আইডিয়া নিতে পারলাম যে আমাদের ফার্স্টে হচ্ছে একটা সেলের মধ্যে, আমরা নার্ভ ইন্ডিংসের মধ্যে, নার্ভ ইন্ডিংস মানে কি, নার্ভ ইন্ডিংস মানে হচ্ছে আমাদের নার্ভ, যে মানে আমাদের নার্ভের যে সেল, এই সেলের মধ্যে, হ্যাঁ, তো সেলের মধ্যে হচ্ছে কি আলটিমেটলি কী ঘটনা ঘটতেছে, যে মেমব্রেন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যেটা ছিল
সেটা এর চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে সেটা যদি আমি একটু বলি শুরুতে, কেন আসলে এই যে চেঞ্জটা হইলো, এই যে 90 কেন 65 হইলো, রাইট? আমি যদি নার্ভ ইন্ডিংসটাকে আবার আঁকাই, আমি ধরলাম এটা নার্ভ ইন্ডিংস, তো নার্ভ ইন্ডিংসে দেখা যায় যে আমি যদি কোনো মেকানিক্যাল একটা ফোর্স অ্যাপ্লাই করি, আমি ধরলাম টাচ করছি, তো টাচটা করার পরে দেখা যাবে যে টাচ সেন্সিটিভ কিছু সোডিয়াম চ্যানেল থাকে। সো সেই টাচ সেন্সিটিভ যে সোডিয়াম চ্যানেলগুলো থাকে, এই সোডিয়াম চ্যানেলগুলো থেকে কি হয়, যেখানে যে সোডিয়াম চ্যানেলগুলো আছে টাচ সেন্সিটিভ একজন পার্সনের, আমি ধরলাম আমার নিজেকে আমি এখানে টাচ করছি, সো নিজেকে যখন আমি টাচ করলাম তখন টাচ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেলগুলো এখানে কি হবে, এখানে ওপেন হওয়ার কারণে বা এগুলা যখন এগুলোর মধ্যে দিয়ে সোডিয়াম ভিতরে ওপেন করবে বা ঢুকবে, তখন সোডিয়াম ভিতরে আসতে থাকবে। আর আমি ধরলাম সেলের মধ্যে হচ্ছে আমি ধরলাম -90 ছিল, -90 মিলিভোল্ট ছিল, তো -90 মিলিভোল্ট ছিল, যখন সোডিয়াম আসতে সেভাবে টাচ সেন্সিটিভ চ্যানেলগুলোর ওপেন হওয়ার কারণে, কেন ওপেন হইলো, কারণ আমি টাচ করছি বা এর টাচ বা কেউ পেইন আমাকে দিয়েছে, সেই কারণে এই চ্যানেলগুলো ওপেন হয়েছে। কারণ আমি বলছিলাম মেকানিক্যাল যে ক্যারিয়ার প্রোটিন সেগুলোর মধ্যে কিন্তু এগুলো পড়ে। সো এরকম যখন হইলো, তখন কি হইলো যে আমাদের এই সোডিয়ামটা -90 মিলিভোল্টটাকে আরও বেশি মানে একটু পজিটিভ করে দিবে, কারণ যেহেতু সোডিয়াম পজিটিভ হয় না, এটা ভিতরে ঢুকলে তো এই কাহিনিটাই করবে। সো এটাকে কমাইতে কমাইতে ধরলাম আমি -65 নিয়ে গেল। -65 বুঝে বলছিলাম থ্রেশহোল্ড পোটেনশিয়াল। সো -65 থেকে পরবর্তীতে -65 যদি একবার পৌঁছাই যায়, মানে ব্যাপারটা এরকম, আমি ধরলাম ফার্স্টে 90 ছিল, আচ্ছা আমি এখানে দেখাই, ঠিক আছে, ফার্স্টে আমি ধরলাম 90 ছিল, এটা হচ্ছে 90, কিন্তু এটা কমতে কমতে আমি ধরলাম এটা কমতে কমতে হচ্ছে 65-এ গেল, আমি ধরলাম এটা হচ্ছে -65, এটা -90। যখন একবার -65-এ চইলা যায়, -65 একবার চইলা গেলে এটার আর ঘুরে তাকানো লাগে না, থ্রেশহোল্ড পোটেনশিয়াল একবার চইলা গেলে এটা হুট করে এভাবে দৌড় দেয়, ঠিক আছে, দৌড় দিয়ে এটা চলে যায় হচ্ছে কততে, 0 মিলিভোল্টে। 0-তে যাওয়ার পরে এটা পরবর্তীতে কি করে, কিছুটা ওভারশুট হইতে পারে, ওভারশুট বলি এটাকে আমরা, যে কিছুটা আরও মানে, কারণ যেহেতু মানে এই 0-তে কেন গেল, মানে -65 তো আসছে হচ্ছে গিয়ে এই চ্যানেলগুলোর কারণে, এই সোডিয়াম চ্যানেলগুলোর কারণে, মেকানিক্যাল যে ক্যারিয়ার সেইগুলোর মাধ্যমে যে সোডিয়ামগুলো আসতেছে, বাট এই 0-তে যে কারণে গেছে, অর্থাৎ -65 বা থ্রেশহোল্ড পোটেনশিয়ালে চলে যাওয়ার পরে এই 0-তে যে হুট করে চলে গেল বা ডিপোলারাইজেশন হয়ে গেল, ডিপোলারাইজেশন মানে কি, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেল, এটা যে হয়ে গেল, এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে, আচ্ছা আমি এটাকে আবার একটু সুন্দর করে এই নার্ভ এন্ডিংসগুলোকে আর একটু সুন্দর করে আঁকাই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। আমি একটা সেলের মতো করে আঁকাই, ঠিক আছে, এইভাবে একটা সেলের মতো করে আঁকাই। তো আমি ধরলাম যে এই যে মেকানিক্যাল মানে মেকানিক্যাল সেন্সিটিভ বা টাচ বা পেইন সেন্সিটিভ যে চ্যানেলগুলো ছিল, এগুলোর মাধ্যমে সোডিয়াম আসার কারণে, সোডিয়াম ভিতরে আসার কারণে আমি ধরলাম -65 হয়ে গেল -90 থেকে। সো থ্রেশহোল্ড পোটেনশিয়াল এটাকে আমরা বলতেছি। এই থ্রেশহোল্ড পোটেনশিয়ালটা আসার পরে এখানে কিছু ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হয়, এবং আমি বলছিলাম শুরুতে যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল যেখানে আসে সেখানে কিন্তু অ্যাকশন পোটেনশিয়ালের জিনিসটা ক্রিয়েট হয়। সো ভোল্টেজ গেটেড যে সোডিয়াম চ্যানেল সেগুলো স্পেশালাইজ টাইপের চ্যানেল, যেগুলা এই যে ভোল্টেজ চেঞ্জ হয়েছে, এই ভোল্টেজ চেঞ্জ সেন্সিটিভ, এই ভোল্টেজ চেঞ্জের কারণে এগুলো ওপেন হয়, এবং এগুলার স্পেশাল ফিচার আছে। এই যে হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল, এখানে কি হয়, একটা অ্যাক্টিভেশন গেট থাকে, এই যে হচ্ছে অ্যাক্টিভেশন গেট। সাধারণত নর্মাল অবস্থায় অ্যাক্টিভেশন গেটটা ক্লোজ করা থাকে চ্যানেলটা অ্যাক্টিভেশন গেট দিয়ে, আর ইনঅ্যাক্টিভেশন গেটটা ভিতরের দিকে ওপেন করাই থাকে। যখন এই -65 হয়ে গেল, -65 মিলিভোল্ট হয়ে গেল, একটা থ্রেশহোল্ড পোটেনশিয়ালে আসলো, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে, কেন চেঞ্জ হয়ে, কারণ ওই যে টাচ বা পেইন সেন্সিটিভ চ্যানেলগুলো ওপেন হয়ে সোডিয়াম ভিতরে আসছে, সেই টাইমটাতে এই যে অ্যাক্টিভেশন গেট এটা হচ্ছে খুলে যায়, এবং এটা যখন খুলে যায়, এটা খুলে গেলে ভিতরে সোডিয়াম ইন্টার করতে পারে। এবং এইটাকে আমি বলছিলাম যে এই যে একবার সোডিয়াম ইন্টার করলো, এখানে যে সোডিয়াম ইন্টার করলো সেলের মধ্যে, এই সোডিয়ামটা কি করে আবার এই চ্যানেলটাকে, মানে এই চ্যানেলটা না, মানে পরবর্তী আর একটা যে ক্যারিয়ার প্রোটিন আছে বা এই যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, সেটাকে আবার ওপেন করে দেয়। একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মতো কাজ করে। একটা ওপেন হলো, পরবর্তী সেটা আর একটা ওপেন করে দেবে, পরে আরেকটা ওপেন করে দেবে, মানে এই সোডিয়ামগুলো ভিতরে আসছে, এটা আরেকটা ওপেন করবে, পরে আবার ভিতরে আসবে, আবার ওপেন করবে, এইভাবে চলতে থাকবে। তো এক পর্যায়ে যখন এই যে ইনঅ্যাক্টিভেশন গেট আছে, এই যে ইনঅ্যাক্টিভেশন গেট আমি যদি একটু দেখানোর ট্রাই করি, যে এই যে ইনঅ্যাক্টিভেশন গেট, এটাও এক টাইমে ক্লস হয়ে যাবে। এটা যখন ক্লস হয়ে যাবে তখন কিন্তু ওই যে তখন হচ্ছে, আচ্ছা আমি এই ছবিটা দেখাই, ছবিটা দেখলে ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি ধরলাম শুরুতে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ছিল 70 বা 90, এখানে আমি 70 দিয়ে হিসাব করতেছি। নিউরনের ক্ষেত্রে মানে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -70 থাকে, আচ্ছা লার্জ নার্ভ ফাইবার ক্ষেত্রে -90 থাকে। তো আমি টাচ বা পেন আমি সেন্সেশন হয়তো বা দিলাম, দেওয়ার পরে আমি ধরলাম এতটুকু টাচ দিছি বা পেন দিছি,
এটাতে কিন্তু মানে এই যে থ্রেশহোল্ড পোটেনশিয়াল এটাতে রিচ করবে না। যদি এনাফ আরেকটু দিলাম তাতেও রিচ করলো না, কিন্তু আরেকটু যদি আমি দিই দেখা যাবে এক পর্যায়ে আমার এই যে জায়গাটা বা -55 যেটাকে আমি বলতেছি হচ্ছে থ্রেশহোল্ড পোটেনশিয়াল, এই -55-এ যদি একবার পৌঁছায় যায় তাহলে ওই ভোল্টেজ গেটেড চ্যানেলগুলো কী হবে, তাহলে এখানে সেলের মধ্যে যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো আছে এগুলা তখন ওপেন হবে, ভোল্টেজ গেটেডগুলো। এবং ভোল্টেজ গেটেডগুলো যদি ওপেন হয় তাহলে এখানে সোডিয়াম বেশি আসবে, বেশি সোডিয়াম ইনফ্লাক্স হবে সেলের মধ্যে। এবং সোডিয়াম বেশি আসলে তখন হচ্ছে হুট করে হচ্ছে এরকম মানে ডিপোলারাইজেশন হবে। এবং 0 পর্যন্ত তো আসবেই, 0 পর্যন্ত আসার পাশাপাশি দেখা যায় যে তখনও এই যে ইনঅ্যাক্টিভেশন গেটটা ক্লোজ হয় না, তখনও কিছু ইনঅ্যাক্টিভেশন গেট খোলা থাকে, এবং খোলা থাকার কারণে আরও কিছু মানে ইনফ্লাক্সের কারণে আরও বেশি পজিটিভ হয়ে যায়। এই যে এক্সট্রাটুকু হইলো এটাকে আমরা বলতেছি ওভারশুট। ইম্পর্টেন্ট যে যতটুকু হওয়ার কথা ছিল তার থেকে এক্সট্রা হয়ে গেছে, 0 পর্যন্ত আসলেই ডিপোলারাইজেশন হয়ে গেছিলো, বাট সেটা ওভারশুট হয়েছে কিছুটা। এবং পরবর্তীতে যখন এই গেটটা ক্লোজ হয়ে যায়, ইনঅ্যাক্টিভেশন গেটটা ক্লোজ হয়ে যায়, তখন সোডিয়াম তার ভিতরে ঢুকতেছে না। তখন যে ঘটনাটা ঘটে তখন হচ্ছে পটাশিয়াম, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল ওপেন হয়। মানে যখন এই এই +35-এ চলে আসলো, +35-এ যখন চলে আসলো তখন ওই যে ভোল্টেজ গেটেড যে পটাশিয়াম চ্যানেল আছে সেটা হচ্ছে সিগন্যাল পায়। সেটা কি সিগন্যাল পায় যে তুমি এখন ওপেন হও। তখন এই সেলের মধ্যে থাকা এখানে এটা তো ক্লোজ হয়ে গেল, এখন ভোল্টেজ গেটের যে পটাশিয়াম চ্যানেল আছে সেটা ওপেন হবে। এবং সেটা ওপেন হয়ে কী করবে, ভিতর থেকে ভিতরে যদি পটাশিয়াম বেশি থাকে, আমি বলছিলাম যে ভোল্টেজ গেটের চ্যানেলগুলোর কাজ কি, ডিফিউশন করা। সো অ্যাকচুয়ালি এটা কী করবে, ডিফিউশন করে ভিতর থেকে পটাশিয়াম বাইরে নিয়ে যাবে। এবং বাইরে নিয়ে গেলে এখন কী হবে, এখন ভিতরে পজিটিভ কমতেছে, এখন ভিতরে আরও নেগেটিভ হইতে থাকবে। সো এখন রিপোলারাইজেশন হবে। পোলারাইজেশন মানে নেগেটিভ হওয়া, আর মানে আবারও। সো আবারও নেগেটিভ হবে, এবং আবারও যখন নেগেটিভ হবে তখন কি হবে, এভাবে আবারও নেগেটিভ হইতে থাকবে। এই পর্যন্ত হচ্ছে আমি ধরলাম যে হচ্ছে রিপোলারাইজেশন চলতেছে, এবং চলার এক পর্যায়ে দেখা যাবে এটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের মতো হয়ে যাওয়ার ট্রাই করবে। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কত ছিল, আচ্ছা আমি আবার মুছতে থাকি। সো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কত ছিল, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ছিল হচ্ছে -70। সো এটা রিপোলারাইজেশন হইতে এটা এক পর্যায়ে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের মতো হয়ে যেতে চাবে। তো এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমি এটাকে বলি আফটার ডিপোলারাইজেশন। সো হোয়াট ইজ আফটার ডিপোলারাইজেশন, যখন ধারণা করা হয় যে ডিপোলারাইজেশনের 70%-এর মতো হয়ে গেছে, অথবা ডিপোলারাইজেশন অনেকটাই হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সেই টাইমটাতে দেখা যাবে যে এরা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের সমপর্যায়ে চলে আসতে চাবে। তো এই টাইমটা থেকে আমরা বলি হচ্ছে আফটার ডিপোলারাইজেশন। এবং রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের সমান তো হবে, তার পাশাপাশি দেখা যাবে কিছু পটাশিয়াম, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল তখনও মানে পটাশিয়াম চ্যানেলের যে মানে বাহিরের দিকের যে গেটটা, বা আমরা বলতে পারি যে যেই গেটটা ক্লোজ হওয়া দরকার সেই গেটটা দেখা যাবে যে ক্লোজ হয় নাই, সেই গেটটা এখনও ওপেন আছে। সো সেই ওপেন থাকার কারণে এক্সট্রা কিছু নেগেটিভিটি ক্রিয়েট করবে। মানে যতটুকু রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল এই পর্যন্ত তার থেকেও কিছু নেগেটিভিটি কিন্তু ক্রিয়েট করছে এখানে। অর্থাৎ এখানে যদি -70 হয়, আমি ধরলাম এখানে হচ্ছে মানে আচ্ছা মানে ব্যাপারটা এরকম যে এখানে যদি -70 হয়, আমি ধরলাম এই যে জায়গাটা এখানে হচ্ছে -80। তো ব্যাপারটা হচ্ছে এরা হচ্ছে -80 পর্যন্ত চলে যাচ্ছে। কেন, কারণ কিছু পটাশিয়াম চ্যানেল এখন ওপেন আছে, বাহিরে পটাশিয়াম পাঠাইতে আছে, ইফ্লাক্স বা বাহিরে পাঠাচ্ছে সেলের বাহির থেকে। এটা যেমন ওভারশুট হয়েছিল ঠিক একইভাবে এইভাবে হাইপার পোলারাইজেশন, বা যেটাকে আমরা আফটার হাইপার পোলারাইজেশন বলি, এরকম একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করে। ঠিক আছে, তো এই জিনিসটাকেই যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বেসিক্যালি বুঝতে পারছি যে অ্যাকশন পোটেনশিয়াল কি। তো এই জিনিসটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়ালের ক্ষেত্রে না আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাকশন পোটেনশিয়াল এই যে ক্রিয়েট হইলো, এই ডিপোলারাইজেশন হইলো, রিপোলারাইজেশন হইলো, এগুলা কি করে, এগুলা হচ্ছে বেসিক্যালি আমি একটু ছবি আঁকা দেখাই, এটাকে একটু মুছি। ঠিক আছে, এগুলা বেসিক্যালি আমাদের যে মানে একটা আমি ধরলাম একটা নিউরোনাল সেল, ঠিক আছে, একটা নিউরোনাল সেল। সো এই নিউরোনাল সেলের কাজ কি, কোথাও আমি এই ব্যথা পাইছি, আমি এখানে পেন সেন্সেশন হয়তো আমি দিলাম, নার্ভ এন্ডিংসেও ধরা এই জায়গায় আমি পেন দিলাম বা টাচ করলাম, এই জিনিসটা এখানে নার্ভ এন্ডিংস থাকে অনেকগুলো। সো নার্ভ এন্ডিংসগুলো কী করবে, এই সিগন্যালটা এখানে একটা অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করবে। এই যে অ্যাকশন পোটেনশিয়ালের কথা বললাম যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের চেঞ্জ এখানে ঘটাবে। এটা যখন নর্মাল ছিল, বাট যখন এই যে আমি এক্সাইটেড করলাম, মাইট দিলাম, এই এক্সাইটেড করার মাধ্যমে অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট হবে। এবং এই অ্যাকশন পোটেনশিয়ালটা কী করবে, অ্যাক্রস মানে এই জায়গায় যে মেমব্রেন আছে,
এই সেল মেমব্রেন দিয়ে এটা মানে ট্রান্সমিটেড হইতে হইতে দেখা যাবে যে যেভাবে কন্ডাকশন হয় সেটা আমরা লাস্টের পার্টে জানবো যে কিভাবে অ্যাকশন পোটেনশিয়ালটা কন্ডাকশন বা ট্রান্সমিশন হইতে থাকে এবং একটা নার্ভ থেকে পরবর্তী আরেকটা নার্ভ সেন্সরি সিগন্যালটা এই যে আমি টাচ বা পেইন দিছিলাম এই সেন্সরি সিগন্যালটা এক পর্যায়ে ব্রেইনে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যাবে, তখন আমাদের ব্রেইন কি যা করা উচিত সেগুলোর জন্য মোটর ফাংশন শো করার জন্য যা করার সেটা করবে, মোটর নার্ভগুলোকে স্টিমুলেট করবে বা ডাইরেক্ট করবে যে কাজটা তুমি করো। তো এই যে সেন্সরি যে একটা সিগন্যাল আমি পাঠাচ্ছি, এই ইলেকট্রিক্যাল সিগন্যাল এটাই কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকচুয়ালি অ্যাকশন পোটেনশিয়াল জিনিসটাকে এটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা আমি মানে এক্সাইটেড যখন হয়েছি তখন এই জিনিসটা ক্রিয়েট হয়েছে রেস্ট্রিক্ট মেমরি পোটেনশিয়ালের একটা চেঞ্জের মাধ্যমে। তো সেই চেঞ্জটা কীভাবে হয় সেই জিনিসটা আমি দেখাইছি, ঠিক আছে। তারপর লোকাল আর অ্যাকশন পোটেনশিয়াল এই দুটোর মধ্যে ডিফারেন্স একটু বলে দিই। লোকাল পোটেনশিয়ালটা কী ছিল, ওই যে বলছিলাম যে ফার্স্ট রেস্টিং মেমরি পোটেনশিয়াল আমি ধরে নিলাম -70, তাহলে রেস্টিং মেমরি পোটেনশিয়াল যদি -70 হয় তাহলে থ্রেশহোল্ড আমি ধরলাম -55। তো এই -55-এ গেলে এটা ডিপোলারাইজেশন শুরু করবে, রিপোলারাইজেশন শুরু করবে, এই জিনিসগুলো শুরু করবে, অ্যাকশন পোটেনশিয়াল করবে। কিন্তু এই -55 এখানে আমি ধরলাম আমি পেইন দিলাম, তো এতটুকু পর্যন্ত গেল, মানে পোটেনশিয়াল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের চেঞ্জ হলো, এটা -65 হইলো বা -60 হইলো, -55 হয় নাই, ঠিক আছে। আবার দিলাম, আবার দেওয়ার পরেও দেখলাম যে এটা -55 হয় নাই। সো এই যে পোটেনশিয়ালগুলা অর্থাৎ এই যে -65 হইলো, -67 হইলো বা -60 হইলো, এই যে জিনিসগুলো হচ্ছে এইগুলোকে আমরা বলি সাব থ্রেশহোল্ড, মানে থ্রেশহোল্ডের নিচে, ঠিক আছে, বা হাইপো মানে একটা পোটেনশিয়াল, ঠিক আছে। সো এই পোটেনশিয়ালগুলা বা এই স্টিমুলাসগুলা যেগুলো আমি দিচ্ছি এগুলো ওয়েল আনাফ না অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করার জন্য, এগুলোকে আমরা বলতেছি লোকাল পোটেনশিয়াল। আর যখন থ্রেশহোল্ড পোটেনশিয়ালে চলে যাচ্ছে তখন তার ফলে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলে আমরা অ্যাকশন পোটেনশিয়াল। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স আমাদের কিন্তু জানতে হবে যে অ্যাকচুয়ালি কী ডিফারেন্স এখানে আছে। তো যেটা হচ্ছে লোকাল পোটেনশিয়াল সেটা সাব থ্রেশহোল্ড, আর যেটা অ্যাকশন পোটেনশিয়াল সেটা থ্রেশহোল্ড বা সুপ্রা থ্রেশহোল্ড, বা থ্রেশহোল্ড অর্থাৎ সুপ্রা থ্রেশহোল্ড, অর্থাৎ থ্রেশহোল্ড বা সুপ্রা থ্রেশহোল্ডে আমার দিলে তারপরেই হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল, তাহলেই হচ্ছে অ্যাকশন পোটেনশিয়ালটা ক্রিয়েট হবে। তারপর হচ্ছে এখানে পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে গ্রেডেড মানে একটা নার্ভ ফাইবারের ক্ষেত্রে এই পোটেনশিয়ালটা বিভিন্ন রকম হতে পারে। এটা হতে পারে 65, মানে আমি যদি এটা ডিপেন্ড করে আমার স্টিমুলাসের উপরে, আচ্ছা আমি স্টিমুলাস দিলাম 65 হইলো, অথবা আমি মানে -90 থেকে 65 হইলো, কিন্তু -55 হচ্ছে সরি -90 না, যেহেতু -70 আমি চিন্তা করি, -70 থেকে 65 -65 হইলো। তো এটা হইতে পারে, এটা একটা লোকাল পোটেনশিয়াল হইতে পারে, অথবা আমি বললাম এটা -60 হলো, এটা একটা লোকাল পোটেনশিয়াল হইতে পারে। এটা ডিপেন্ড করে যে আমি স্টিমুলাসটা কত জোরে দিতে পারতেছি, স্ট্রেংথ কেমন স্টিমুলাসের, এটার উপর ডিপেন্ড করে ভ্যালু ডিফারেন্ট হইতে পারে। কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল একটা পার্টিকুলার, মানে আমি নার্ভ ফাইবারের কথা চিন্তা করলাম, সেই পার্টিকুলার নার্ভ ফাইবারের ক্ষেত্রে আমি যতটা মানে যাই করি না কেন, আমি যত জোরেই দিই না কেন, সেটার যে থ্রেশহোল্ড সেটা -55 যদি হয়, বা আমি ধরলাম -65 লার্জ নার্ভ ফাইবারের ক্ষেত্রে, তাহলে এটাতে একবার রিচ করলে সেটার অ্যাকশন পোটেনশিয়াল কিন্তু সেম টাইপেরই থাকবে। মানে এই যে যেমন ডিফারেন্ট ভ্যালু ছিল লোকাল পোটেনশিয়ালের, বাট অ্যাকশন পোটেনশিয়ালের ভ্যালু কিন্তু সেমই থাকবে। সো অ্যাকশন পোটেনশিয়াল নন গ্রেডেড, এই জিনিসটা মনে রাখতে হবে, যেটা ফিক্সড অ্যাম্পলিটিউড থাকে এবং এটা অল অর নান ল ফলো করে। হোয়াট ইজ অল অর নান ল, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। অল অর নান ল মানে হচ্ছে ওই যে বলছিলাম, আমি এই ছবিটাতে যাই, একবার -55-এ পৌঁছাই গেলে এটা অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করবেই। তো এই যে বিষয়টা যে এখানে যদি একবার পৌঁছায় তাহলে অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করবে, বাট যদি সাব থ্রেশহোল্ড লেভেলে থাকে, এখানে থাকলো ঠিক আছে, -55 হইলো না, কিন্তু তার মানে সাব থ্রেশহোল্ড লেভেলে আছে, তাহলে সেই টাইমটাতে অর্থাৎ -65 -60 এই টাইমগুলোতে এরা কিন্তু লোকাল পোটেনশিয়াল হিসেবে আছে, এরা পোটেনশিয়াল ক্রিয়েট করতেছে না। সো এটাকে আমরা বলতেছি যে একবার -55 পৌঁছে গেলে সেটা পোটেনশিয়াল ক্রিয়েট করবে, আর যদি -55-এ না মানে অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করবে, আর সেটা যদি -55-এ না পৌঁছায় তাহলে ডিপোলারাইজেশন হবে না, অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করবে না। সো এই যে একটা বিষয় যে একটা জায়গায় পৌঁছাইলে তখনই শুধু করবে, না পৌঁছাইলে আর করবে না, করলে 100% করবে, না করলে 0%। এটাকে আমরা বলতেছি আইদার অল অর নান, রাইট। বিষয়টা হচ্ছে এরকম যে অল অর নান ল, এটাকে আমরা এই জিনিসটা বলি। এই জিনিসটা আমাদের অনেক জায়গায় লাগবে, এই বেসিক কথাটা আমরা মনে রাখবো। আচ্ছা, এখানে সামেশন পসিবল, ওই যে বলছিলাম যে হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থেকে ফার্স্টে একটু হইলো, তারপরে আরেকটু আমি স্টিমুলাস দিলাম, তারপরে আরেকটু দিলাম, এবং এক পর্যায়ে এটা রেস্টিং মেমব্রেন তারপরে এটা হচ্ছে থ্রেশহোল্ড পোটেনশিয়ালে পৌঁছাইলো, এবং তারপরে রিপোলারাইজেশন হইলো। তো এই যে সামেশন করা পসিবল, এখানে মানে আমি স্টিমুলাসের যোগ করার মাধ্যমে এটা থ্রেশহোল্ডে নেওয়ার ট্রাই করতেছি, এটা পসিবল, বাট এখানে কোনো সামেশন পসিবল না। আচ্ছা, এবং প্রোপাগেশন, লোকাল পোটেনশিয়ালটা প্রোপাগেশন কীভাবে হয়, যে এটা শর্ট ডিস্টেন্স
একটা শর্ট ডিস্টেন্স জুড়ে এটা কন্ডাকশন হয়, আর এটা হচ্ছে অল ওভার দ্য বা ইন্টার সেল মেমব্রেন জুড়ে এটা কন্ডাকশন হয়। এই জিনিসটি পড়ে কীভাবে কন্ডাকশন সেটা আমরা পড়বো লাস্টে। আচ্ছা, এরপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম সেটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটা নিয়ে আমরা আলোচনা করবো। এতক্ষণ আমরা অ্যাকশন পোটেনশিয়াল কি সেটা বুঝে গেছি, এখন রিফ্র্যাক্টরি পিরিয়ড আমরা বুঝবো। এটার জন্য আমি একটা উদাহরণ দিব, একটা খুবই ভালো উদাহরণ আছে এটার, এবং যেটা দিয়ে মনে রাখলে আমাদের মনে থাকবে। কারণ অনেকেই আছে রিফ্র্যাক্টরি পিরিয়ড না মানে জিনিসটা কি বুঝে না। রিফ্র্যাক্টরি শব্দের অর্থ হচ্ছে অবাধ্য, ঠিক আছে, ডিসঅবিডিয়েন্ট। এটা আমি শুরুতে একটু বলে রাখি যে অবাধ্য। হ্যাঁ, আমি ধরলাম যে একটা পার্সন, এর ওয়াইফ, পার্সনের যে ওয়াইফ আছে, এই ওয়াইফ যদি একবার রাইগা যায়, তাহলে মানে এই ওয়াইফটার ক্ষেত্রে এরকম হয় যে সে যদি একবার রাইগা যায় তাহলে সে 24 ঘন্টার জন্য রাগী থাকে। এই 24 ঘন্টার মধ্যে তার ওয়াইফকে সে যাই দেখ, সে যদি গোল্ড আইনা দেয়, গোল্ড হয়তো বা তার ওয়াইফের অনেক পছন্দ, বা সে যদি ডায়মন্ড আইনা দেয়, কোনো কিছুতেই তার ওয়াইফ কনভিন্সড হবে না। সো ওয়েদার গোল্ড অর ডায়মন্ড ইট ডাজেন্ট ম্যাটার, ওয়াইফ রাগ হয়েছে মানে রাগ, এবং এই রাগটা কিছুতেই সে ভাঙাইতে পারবে না। এই টাইমে সে যত স্টিমুলাস বাহির থেকে প্রয়োগ করুক, কোনো স্টিমুলাসেই কাজ হবে না। এই যে অবস্থা, এই অবস্থাকে আমি এই অবস্থায় তার ওয়াইফকে বলতেছি অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড অফ হিজ ওয়াইফ। মানে তার ওয়াইফ এই টাইমটাতে অ্যাবসোলুটলি অবাধ্য, কোনো কথাই শুনবে না। অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড, ঠিক আছে, অফ হিজ ওয়াইফ। এখন এই যে তার ওয়াইফ 24 ঘন্টা মানে সব সময় রাগ হইলে 24 ঘন্টা এমন রাগ থাকবে, এটা কিছুতেই ভাঙানো যাবে না। কোনো স্টিমুলাস আমি বাইরে থেকে যত যা তাকে মানে সে তার ওয়াইফকে দেখ কাজ হবে না। এখন এই পার্সনটা তার ওয়াইফকে 24 ঘন্টা পার হওয়ার পরে দেখা যায় যে মানে যদি একটু বিভিন্ন কিছু দেয় বা বিভিন্ন ভালো ভালো কথা বলে পটানোর জন্য, তখন দেখা যাবে তার ওয়াইফ পরবর্তী মানে 24 ঘন্টার পরে, আফটার 40 মানে সেই অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি যে পিরিয়ড 24 ঘন্টা, সেই 24 ঘন্টার পরে দেখা যায় যে পরের 10 ঘন্টা আমি ধরলাম। সো পরের 10 ঘন্টায় তার ওয়াইফকে সে যদি মানে ভালোভাবে পটানোর ট্রাই করে, বা দেখা গেল যে সে কনভিন্স করার ট্রাই করতেছে যে আচ্ছা তুমি ঠান্ডা হও, সেভাবে কনভিন্স করার ট্রাই করলে পরবর্তী 10 ঘন্টার মধ্যে দেখা যায় যে আচ্ছা তার ওয়াইফকে সে কিছুটা মানে অনেক চেষ্টা করে, অনেক স্টিমুলাস দিয়ে আচ্ছা এখন মানে কনভিন্স করাইতে পারতেছে, রাগটা ভাঙাইতে পারতেছে। এখনও যে পুরোপুরি ভেঙে গেছে এরকম না, এখনও অবাধ্যই আছে, বাট অনেক ট্রাই করার পরে সে পারতেছে হয়তো বা। সো এটাকে বলি আমরা এই সো এই যে পিরিয়ডটা, এই পরবর্তী 10 ঘন্টা, এটাকে আমরা বলি রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। সো এই পরবর্তী টাইমটাকে আমরা বলতেছি রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। অর্থাৎ এই 10 ঘন্টা এমন একটা অবস্থা যে টাইমে তার ওয়াইফকে যদি প্রপার স্টিমুলাস দেওয়া হয় তাহলে তার ওয়াইফ মানে কনভিন্স হইতেও পারে যে আচ্ছা রাগ ভাঙতেও পারে, রিফ্র্যাক্টরি থেকে অবিডিয়েন্ট হইতেও পারে, নাও হইতে পারে। আচ্ছা, এখন এই যে বিষয়টা, এটা হচ্ছে আমরা অ্যাকশন পোটেনশিয়ালের ক্ষেত্রে দেখতে পাই। অ্যাকশন পোটেনশিয়ালের ক্ষেত্রে রিফ্র্যাক্টরি পিরিয়ড কিন্তু আছে, ঠিক আছে। এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা একটু এটাতে চলে যাব। এটাতে যদি আমরা যাই তাহলে আমরা একটা জিনিস দেখতে পারতেছি যে এই যে জায়গাটা, কোন জায়গাটা, এই যে এখানে এতটুকু টাইম, এই এতটুকু টাইমে, আচ্ছা এই এতটুকু জায়গায় এই টাইমটাতে কি বলছিলাম যে কেন রিপোলারাইজেশন হচ্ছে। রিপোলারাইজেশন হওয়ার কারণ ছিল এই টাইমটাতে যে ভোল্টেজ গেটের যে সোডিয়াম চ্যানেল আছে, এটা যে ইনঅ্যাক্টিভেশন গেটটা এটা হচ্ছে ক্লোজ থাকে। সো এটা যেহেতু ক্লোজ থাকে তাই এখানে কিন্তু আর সোডিয়াম এন্ট্রি করতে পারে না সেলের মধ্যে, এবং সোডিয়াম এন্ট্রি করতে না পারার কারণে পটাশিয়াম এখানে ওপেন হয়ে যায় এবং পটাশিয়াম বাইরে ইফ্লাক্স হয়, এবং এই কারণে রিপোলারাইজেশনটা হয়। কিন্তু আমার যদি অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করতে হয়, আমার কিন্তু আবার সোডিয়াম চ্যানেলটাকে মানে ওপেন করতে হবে ভোল্টেজ গেটেড, এবং ভিতরে ইনফ্লাক্স করতে হবে, ডিপোলারাইজেশন ঘটাইতে হবে, এবং অর্থাৎ আবার এইগুলো ঘটাইতে হবে। তখন এরকম একটা অবস্থায় সেলটা আছে, এই লেভেলে আছে, অর্থাৎ ডিপোলারাইজেশন হয়ে গেছে, এখন রিপোলারাইজেশন করবে। এই টাইমটাতে আমি যদি আবার ফার্দার স্টিমুলাস দিই যে আচ্ছা তুমি আবারও ডিপোলারাইজেশন হও, মানে আরেকটা স্টিমুলাস দিচ্ছি আবার ডিপোলারাইজেশন করো, সেটা কিন্তু কখনোই করবে না। সো এই যে টাইমটুকু, এই টাইমটুকুতে আমি যতই স্টিমুলাস দিই কোনো লাভ নাই। ওই 24 ঘন্টা অফ হিজ ওয়াইফের মতো, যে যত স্টিমুলাসই তুমি বাইরে থেকে দাও, এটা হচ্ছে অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড।
এখানে ফার্দার অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করার কোনো সুযোগ নাই। এটা আগে শেষ হবে, আগে রিপোলারাইজেশন শেষ হবে, শেষ হওয়ার পরে এই টাইমটাতে যে পরবর্তীতে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আসার পরে যায় এই যে হাইপার পোলারাইজেশনের যে টাইমটুকু আফটার হাইপার পোলারাইজেশন, এই টাইমটাতে এসে যদি আমি কি করি, আমি যদি এখানে এসে আবার ফার্দার স্টিমুলাস দেওয়ার ট্রাই করি, আবার অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করার ট্রাই করি, তাইলে হয়তো বা হইলেও হইতে পারে আমি যদি খুব বেশি স্টিমুলাস দিই বাহির থেকে, খুব বেশি ওই যে পেইন টাচ এগুলো অথবা মেকানিক্যাল কোনো স্টিমুলেশন বা সেন্সেশন আমি দিই, সেটা হয়তো বা অ্যাকশন পোটেনশিয়াল আবার ক্রিয়েট করতে পারে। এই যে পিরিয়ডটা এখানের পিরিয়ডটুকুকে এখানে হচ্ছে আমরা বলতেছি রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড, রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। আমি অ্যাকচুয়ালি আশা করি বুঝাইতে পারছি যে অ্যাকচুয়ালি অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি মানে যে পিরিয়ড সেটা বলতে কী বোঝায়, এবং এই জিনিসটা আমরা বুঝতে পারলে মোটামুটি রিফ্র্যাক্টরি পিরিয়ড আমরা বুঝবো, আমরা বই থেকে ডেফিনেশন পড়ে নিব, তাহলে আমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে শিফট করতেছি। তো এটা হচ্ছে ট্রান্সমিশন অফ অ্যাকশন পোটেনশিয়াল। সো অ্যাকশন পোটেনশিয়ালটা থ্রু আউট দ্য সেল মেমব্রেন কীভাবে এটা ট্রান্সমিশন হয় থ্রু আউট দ্য সেল, এটা আমরা এই সম্পর্কে আমরা জানবো। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আমাদের অনেক সময় বুঝতে এটা ডিফিকাল্ট হয়ে যায়, বাট এটাকে আমরা ডিফিকাল্ট বানাবো না, এটা খুব সহজভাবে আমরা শিখবো। আচ্ছা, এটা আমরা কি দেখতেছি, আমরা এটাকে একটা নিউরন বলি, রাইট? তো এই নিউরনে এখানে আমরা জানি যে এটা হচ্ছে সেল বডি এবং এখানে একজন, এটা হচ্ছে একজন, এই হলুদটা একজন এবং হলুদের চারপাশ দিয়ে এখানে যে সেলগুলো আছে এগুলোকে আমরা বলি সোয়ান সেল। সো এখানে সোয়ান সেল আছে। সোয়ান সেলের কাজ কি? সোয়ান সেল জিনিসটা হচ্ছে কি করে, এই যে একজন, এখানে যে একজন আছে এই একজনের পাশ দিয়ে সোয়ান সেল ফোল্ডিং করে, এবার ফোল্ডিং করার মাধ্যমে এরা হচ্ছে সোয়ান সেলটা আসলে কি, এই সেলটা হচ্ছে মানে একটা এই একজনের উপর একটা লিপিডের কাভারিং দিচ্ছে, ঠিক আছে, লিপিডের কাভারিং দিচ্ছে, একটা ফোল্ডিং দিচ্ছে, এবং এই ফোল্ডিং দেওয়ার মাধ্যমে কি করতেছে, এখানে মায়েলিনেশন করতেছে, এটাকে আমরা বলি মায়েলিনেশন। সো এই মায়েলিনেশন যখন করে তখন কি হয় যে মায়েলিনেশন করার অ্যাডভান্টেজ কী, বা এই যে সোয়ান সেল যে ফোল্ডিংটা দিচ্ছে একজনের উপরে, এটার কাজ কী বা এটার ইম্পর্টেন্স কী? এটা যদি করে, মায়েলিনেশন যদি করে, তাহলে কন্ডাকশন ভ্যালোসিটি বাড়ে, অর্থাৎ এটার যে অ্যাকশন পোটেনশিয়ালটা ট্রান্সমিট করা, এক নার্ভ থেকে আরেক নার্ভে দেওয়া, বা নিজের মধ্যে ট্রান্সমিশন দ্রুত গতিতে করা, বা সল্টেটরি কন্ডাকশন করা, সেটা নিয়ে আমরা জানবো। এগুলো করতে খুব সুবিধা হয় মায়েলিনেশন থাকলে, বা ডিমায়েলিনেশন থাকলে বা মায়েলিনেশন না থাকলে, সোয়ান সেল এইভাবে ফোল্ডিং না করলে তখন কিন্তু এটা ভালো হবে না, কন্ডাকশন ভালো হবে না, সেন্সরি স্টিমুলাস ভালোভাবে শিফট হইতে পারবে না, কন্ডাকশন বা প্রোপাগেশন বা ট্রান্সমিশন হইতে পারবে না। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা জানলাম। এখন এই যে হচ্ছে আমি একজনটা দেখাইছি, মানে এখানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে মেনলি একজনটা বড় করে দেখানো হয়েছে, আর এই যে ফোল্ডিংগুলো, এই ফোল্ডিংগুলো হচ্ছে এই সোয়ান সেলের ফোল্ডিং, এই সোয়ান সেলের ফোল্ডিংগুলো মিলিয়ে দেখানো। তো এখন আমি যদি একটু চিন্তা করি যে অ্যাকচুয়ালি এখানে কাহিনীটা কী হয়, মানে ট্রান্সমিশনটা কীভাবে হয়, মনে রাখবো যে যেগুলা মায়েলিনেটেড নার্ভ ফাইবার সেগুলোর কথা আমরা এখানে বলতেছি। সো মায়েলিনেটেড নার্ভ ফাইবারের ক্ষেত্রে যেটা হয় যে ফার্স্টে আমি ধরলাম এখানে কোনো পেইন বা টাচ কোনো সেন্সেশন আসছে, সো এই সেন্সেশনটাকে কী করবে, অ্যাকশন পোটেনশিয়ালের মাধ্যমে এখানে ট্রান্সমিট করতে হবে। তো ট্রান্সমিট যে করবে সেই জন্য কী করতে হবে, ফার্স্ট এখানে আসলো নার্ভ এন্ডিংসে, সো আসার পরে এখানে তো ফার্স্ট ওই যে সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হবে। কোন সোডিয়াম চ্যানেলগুলো? ওই যে মানে এই যে টাচ বা পেইন সেন্সিটিভ যে সোডিয়াম চ্যানেলগুলো আছে সেগুলো এখানে ওপেন হবে। সো এখানে সোডিয়াম ঢুকলো এবং ঢুকার মাধ্যমে এখানে রেস্টিং মেমব্রেন যে পোটেনশিয়াল ছিল সেটার একটা চেঞ্জ ঘটাবে, এবং রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল চেঞ্জ ঘটার মাধ্যমে এখানে এক পর্যায়ে যখন থ্রেশহোল্ড পোটেনশিয়াল ক্রিয়েট করবে, যখন এখানে ক্রিয়েট করবে তখন কী হবে, এই ডিপোলারাইজেশন শুরু হবে, এবং ডিপোলারাইজেশন যখন শুরু হবে, সেই ডিপোলারাইজেশন শুরু হওয়ার ফলে সেই ডিপোলারাইজেশনটা কিন্তু অ্যাক্রস দ্য সেল মেমব্রেন এটা কিন্তু চলতে থাকে। সো এখানে যেটা হয় আমাদের মাথায় রাখতে হবে যে এখানে যেহেতু লিপিড থাকে, সো সোয়ান সেলের যে ফোল্ডিংগুলো এগুলো তো লিপিড, সো এখানে অত ভালো কন্ডাকশন হয় না, বা এখানে ভালো ওই যে সোডিয়াম ভোল্টেজ গেটের যে সোডিয়াম চ্যানেলগুলো সেগুলো এখানে থাকে না। সো এই ভোল্টেজ গেটের যে সোডিয়াম চ্যানেলগুলো সেগুলো এখান দিয়ে থাকবে না, কোনখান দিয়ে থাকবে না, মানে সোয়ান সেলের এখান দিয়ে থাকবে না। এগুলা হচ্ছে আমরা দেখতে পারতেছি যে সোয়ান সেলের মাঝে একটা জায়গা আছে, এই জায়গাকে আমরা বলি নোড অফ রেনভিয়ার, এই যে নোড অফ রেনভিয়ার। সো এই নোড অফ রেনভিয়ারের যে জায়গাটা, এখানে হচ্ছে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো থাকে মায়েলিনেশন বা মায়েলিনেটেড নার্ভ ফাইবারে। সো এই নোড অফ রেনভিয়ারে যখন থাকে এই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো, তখন এখানে হচ্ছে মেনলি কী হয়, এখানে হলো গিয়ে ওই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলের মাধ্যমে সোডিয়াম ভিতরে ঢোকে এবং ডিপোলারাইজেশন হয়। তো এই যে বিষয়গুলো হয় যে এবং ডিপোলারাইজেশন হইলো, তাহলে এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারতেছি যে এই ডিপোলারাইজেশনটা
কীভাবে চলতেছে, এখানে ফার্স্টে ডিপোলারাইজেশন আছে, সেটা এইভাবে লাভ দিচ্ছে, লাভ দিয়ে এক নোড অফ রেনভিয়ারে যাচ্ছে, পরবর্তীতে এটা আর এক নোড অফ রেনভিয়ারে যাচ্ছে, ঠিক আছে, এটা পরবর্তীতে আর এক নোড অফ রেনভিয়ারে যাচ্ছে, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে চলতেছে, এটাকে আমরা বলি সল্টেটরি কন্ডাকশন। সো এই লাফিয়ে লাফিয়ে যখন যাচ্ছে কি হচ্ছে, প্রসেসটা দ্রুত হচ্ছে, সময় কম লাগতেছে, কম মিলি সেকেন্ডের মধ্যে এটা কাজগুলো করতে পারতেছে। সো এবং এই যে সাধারণত দেখা যায় যে এক নোড অফ রেনভিয়ার থেকে আরেক নোড অফ রেনভিয়ার দূরত্ব 1 থেকে 3 মিলিমিটার বা এরকম একটা ডিস্টেন্স মোস্ট পসিবলি হয়, ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে মানে এই যে মাইলিনেটেড নার্ভ ফাইবার এই জায়গায় সম্ভবত যে কন্ডাকশন ভ্যালোসিটি সেটা সাধারণত 100 মিটার পার সেকেন্ড এরকম কিছু একটা মোস্ট পসিবলি হয়, আই এম নট শিওর, একটু দেখে নিবা। আর যেটা হচ্ছে ডিমাইলিনেটেড নার্ভ ফাইবার সেখানে 0.25 মিটার পার সেকেন্ডের মতো হয়। সো চিন্তা করো যে অ্যাকচুয়ালি যেটা ডিমাইলিনেটেড সেখানে কত স্লোভাবে আসলে নার্ভ এই যে ডিপোলারাইজেশন সেটা কন্ডাকশন হয়। সো এখানে তাহলে এখন প্রশ্ন জাগে না যে আচ্ছা রিপোলারাইজেশন তাহলে কখন হয়? আনসার হচ্ছে যে যখন এখান থেকে এখানে ডিপোলারাইজেশন সিগন্যালটা বা অ্যাকশন পোটেনশিয়ালটা ট্রান্সমিটেড হইলো, তখন এই জায়গায় হচ্ছে রিপোলারাইজেশন হইতে থাকবে আর এই জায়গায় ডিপোলারাইজেশন হইতে থাকবে। পরবর্তী অর্থাৎ এখান থেকে এখানে গেল, এখানে তো ডিপোলারাইজেশন ফার্স্টে শুরু হয়েছিল, পরে এই ডিপোলারাইজেশনটা এখানে গেল, এখানে তখন ডিপোলারাইজেশন হইতে থাকবে এবং এখানে রিপোলারাইজেশন হইতে থাকবে, পরে আবার এখান থেকে এখানে ডিপোলারাইজেশন যাবে, এখানে ডিপোলারাইজেশন হইতে থাকবে, এখানে রিপোলারাইজেশন হইতে থাকবে। সো এইভাবে হচ্ছে বেসিক্যালি শিফটগুলো হইতে থাকবে এবং এখানে লাফিয়ে চলার কারণে সময় কম লাগে এবং দ্রুত কন্ডাকশন ভেলোসিটি বেশি দ্রুত হয়। সো আশা করি এই বিষয়টা আমি বুঝাইতে পারছি মোটামুটি। আর অপর দিকে আমরা যদি চিন্তা করি, আচ্ছা এবার আমরা চিন্তা করলাম যে এটা হচ্ছে মায়ালিনেটেড নার্ভ ফাইবারের ক্ষেত্রে, আর ডিমায়ালিনেটেড নার্ভ ফাইবার নেটেড যে নার্ভ ফাইবার অথবা হচ্ছে মাসেল যে ফাইবার, মাসেল ফাইবারও তো হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট হয়। সো এই মাসেল ফাইবার যেগুলো আছে, এই মাসেল ফাইবার আর ডিমায়ালিনেটেড নার্ভ ফাইবারের লোকাল সার্কিটের মাধ্যমে হচ্ছে মেইনলি এই ট্রান্সমিশন বা কন্ডাকশনটা হয়। লোকাল সার্কিট বলতে কী বোঝায় আমি একটু বোঝানোর ট্রাই করি। আমি ধরলাম এটা একজন। সো ফার্স্টে স্টিমুলাস আসার পরে এই একজনের মানে এই নিউরনাল সেলের যে একজন থাকে, সেই একজনে আমি ধরলাম যে এখানে হচ্ছে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল আছে এবং এখানে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল আছে, এখানে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল আছে। সো এখানে এরা তিনজন মিলে কী করলো, এরা তিনজন মিলে একটা মানে গ্রুপ ফর্ম করলো। আবার এখানে আবার ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল আছে, এখানে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল আছে, এখানেও আছে। সো এরা তিনজন মিলে একটা গ্রুপ করলো। সো এভাবে অনেকগুলো গ্রুপ বা প্যাচ ক্রিয়েট করলো এবং এগুলো যখন ক্রিয়েট করলো মানে এখানে কোনো এখানে তো কোনো সোয়ান সেলের বিষয়াদি নাই, এখানে কোনো মাইলিনেশন হয় নাই। সো এই জন্য এরা হচ্ছে এইভাবে এরকম চ্যানেলগুলো থাকবে, সব জায়গায় থাকবে, এখানে কোনো গ্যাপ নাই। যেমন ওই জায়গায় সোয়ান সেল যতটুকু জায়গায় ছিল ততটুকু জায়গায় গ্যাপ ছিল, যতটুকু জায়গায় মাইলিনেশন ছিল ওই জায়গায় গ্যাপ ছিল, বাট এখানে কোনো গ্যাপ নাই। ফলে যেটা হবে এখানে ফার্স্টে কী হবে, এখানে সোডিয়াম যখন আসবে, ভিতরে সোডিয়াম আসলো, এই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলের মাধ্যমে সোডিয়াম আসবে এবং এই সোডিয়ামগুলো এখানে চলে যাবে, এখানে চলে যায় এইগুলাকে ওপেন করবে, এইগুলাতে আবার সোডিয়াম আসবে। ফলে মানে ব্যাপারটা কী হলো যে এখানে ডিপোলারাইজ করতেছে, আবার এই সোডিয়াম এখানে যাবে, এখানে আবার ডিপোলারাইজেশন করবে, আর এখানে রিপোলারাইজেশন চলতে থাকবে, এখানে ডিপোলারাইজেশন, আবার এখান থেকে সোডিয়াম আসবে, সেটা এখানে ডিপোলারাইজেশন করবে, আর এখানে রিপোলারাইজেশন চলতে থাকবে। সো এভাবে বেসিক্যালি সেম জিনিসটাই, বাট এখানে কোনো গ্যাপটা নাই, লাফা চলা লাগতেছে না। এখানে হচ্ছে একেবারে থাকে না যে একেবারে আস্তে ধীরে হেঁটে যাচ্ছে, সো এখানে আস্তে ধীরে হেঁটে যাওয়ার মতো বিষয়। এটা হচ্ছে লোকাল সার্কিট আমরা বলতেছি। সো এই লোকাল সার্কিটে মেইনলি হচ্ছে কী হয় যে আমাদের অ্যাকশন পোটেনশিয়ালটা ট্রান্সমিটেড হয় ডিমাইলিনেটেড নার্ভ ফাইবার এবং মাসেল ফাইবারের ক্ষেত্রে। সো এই জিনিসটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং আমরা মনে রাখবো যে এইভাবেই কিন্তু কাজগুলো চলে। এবং আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো যে এখানে কি হয় যে এখানে যেহেতু অনেক মানে সোডিয়াম আসতেছে এবং সেটা দেখা যাইতেছে এই সোডিয়ামগুলোকে কী করা লাগবে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে আবার এই সোডিয়ামগুলো সেলের মধ্যে সোডিয়ামগুলো আবার বাইরে চলে যায়। সো সোডিয়াম পটাশিয়াম পাম্প এখান দিয়ে আবার থাকে, কোনখান দিয়ে, এই যে এখান দিয়ে আবার সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে এই সাইড দিয়ে। হ্যাঁ, সেই যে সোডিয়াম পটাশিয়াম পাম্পগুলো লাগতেছে এগুলো অনেক ইউজ হয় এই ক্ষেত্রে, এই মানে লোকাল সার্কিটের ক্ষেত্রে, এবং যেহেতু এগুলো অনেক ইউজ হয় ফলে অনেক বেশি এনার্জি খরচ হয়। কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়াম পাম্প কিন্তু আমাদের শরীরের যত এনার্জি আছে, এটিপি আছে, সেটার 25% ইউজ করে। এটা ইম্পর্টেন্ট যে অলমোস্ট 25% এনার্জি এই সোডিয়াম পটাশিয়াম পাম্পে ইউজ হয়। কিন্তু আমাদের এই যে সল্টেটরি কন্ডাকশন, এখানে কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্পের বেশি দরকার হয় না, কারণ বেশি সোডিয়াম কিন্তু ভিতরে আসতে সেরকম না, ফলে এখানে কিন্তু এনার্জিও কম লাগে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আশা করি বোঝা গেছে পুরো ভিডিওতে আমি যতটুকু মেসেজ দিতে চাইছি, এগুলো যদি বুঝতে পারো তাহলে আশা করি অ্যাকশন পোটেনশিয়াল আর কোনো সমস্যা থাকবে না। বইটা একটু পড়ে নিও।